28। এই সবে সব প্যাকিং শেষ হলো তের। কালকে রাতের ট্রেন। কালকে আর সময় হবে না, কারণ এখনো কিছু শপিং বাকি আছে। কালকে একবার গিয়ে সব নিয়ে আসতে হবে, তাই কালকে আর এত কিছু প্যাকিং করার সময় হবে না। হঠাৎ করেই প্ল্যানটা হলো, ডেস্টিনেশন সাজেক। জিমিনের বাবা বুগাম অবশ্য অনেকদিন আগেই বলেছিলেন ওদের পরীক্ষা শেষ হলে সাজেক ঘুরতে যাবেন। তে নিছকই এটাকে একটা কথার কথা বলে ভেবেছিল, কিন্তু 1 মাস আগে বুগাম রিজার্ভেশন করেন। সেদিন কলেজ থেকে জাঙ্গুকের সাথে ওরকম ব্যবহার করে বাড়ি ফেরার পর তের মনটা ভীষণ খারাপ ছিল। লক্ষ্য করেনি যে জিমিন ওকে মেসেজ করেছে। পরের দিন সকালে ফোনে জিমিনের মেসেজ দেখে তে বুগাম নাকি ঘুরতে যাওয়ার জন্য রিজার্ভেশন করতে চাইছেন, তাই ওদের সবার ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে। মন ভালো না থাকায় তে আর জিজ্ঞাসাও করেনি যে কোথায় ঘুরতে যাবে। রিজার্ভেশন করেছেন মানে দূরে কোথাও যাওয়া হবে, এটা বুঝতে পেরেছিল তে। কিন্তু সেটা যে সাজেক সেটাতে জানতো না। এদিকে তে নানু এত জার্নি করতে পারবেন না বলে যেতে মানা করে দিয়েছেন। শুধু তে আর ইউনজুন যাবেন জিমিনদের সাথে। তের বরাবরই পাহাড় খুব পছন্দ, আর এটা জিমিন জানতো, তাই ঠিক করে যাওয়ার আগে ওকে সারপ্রাইজটা দেবে, আগে থেকে কিছু বলবে না। রাত বাড়তে থাকে, কিন্তু তের মনের অস্থিরতা কাটেনি। পাহাড় তের খুব পছন্দের, কিন্তু সেখানে যাবে শুনেও যেন মনে সেই আনন্দটা নেই। ভেবে পাচ্ছে না কেন হচ্ছে এরকম। এই 1 মাসে জাঙ্গুক অন্য নাম্বার থেকে অনেকবার ফোন করেছে তেকে, মেসেজও করেছে। শুধু একবার কথা বলতে চেয়েছে তের সাথে, কিন্তু তে ফোন রিসিভ করে জাঙ্গুকের গলা পেলেই কল ডিসকানেক্ট করে নাম্বারগুলো প্রত্যেকবার ব্লক করে দিয়েছে। আর কোনো রকম যোগাযোগ রাখতে জানা সে জাঙ্গুকের সাথে। আগেও জাঙ্গুকের অপমান ভুলে গিয়েছিল কিছু ভালো ব্যবহারে, কিন্তু সেদিনের জাঙ্গুকের ফ্ল্যাটে হয়ে যাওয়া ঘটনাটা কিছুতেই ভুলতে পারে না তে। মানুষটা কেন বারবার অকারণে ওকে আঘাত করে, তার কারণ জানা নেই তের। নিজে অপমান করবে আর তারপর সে অপমানের সাফাই দিতে আসবে। এই তো গত সপ্তাহে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় বেশ রাত হয়ে যায়। ফেরার পথে বেশ ভয় লাগছিল তের। ল্যাম্পপোস্টের আলোগুলো যেন থেকেও নেই, কখনো জ্বলছে তো কখনো বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ একটা গাড়ির আলো চোখে পড়তেই দাঁড়িয়ে যায় তে, ভয়ে 2 পা পিছিয়ে আসে। কিছুক্ষণ পর গাড়ি থেকে যে মানুষটা নেমে আসে তাকে দেখে তে বেশ অবাক হয়। ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে থাকায় মুখটা চিনতে বেশি সময় লাগেনি তের। ল্যাম্পপোস্টের ক্ষীণ আলোয় জাঙ্গুকের মুখটা দৃশ্যমান। জাঙ্গুক কোমরে হাত দিয়ে প্রজোরা কুচকে থেকে জিজ্ঞাসা করে, তে তুমি এখানে এত রাতে কোথায় গিয়েছিলে? তে কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই গাড়ি থেকে নেমে প্রায় টলতে টলতে একটি মেয়ে জাঙ্গুকের পাশে এসে জাঙ্গুকের হাত জড়িয়ে ধরে বলে ওঠে, জাঙ্গুক কি হলো? এবার গাড়ি দাঁড় করে দিয়ে তুমি কার সাথে এসে গল্প করছো? আমি তো তোমার জন্য গাড়িতে কখন থেকে ওয়েট করছি। তে মেয়েটিকে দেখে চিনতে পারে এটা সেই মেয়েটা যে সেদিন জাঙ্গুকের সাথে ফ্ল্যাটে ছিল। মেয়েটিকে দেখেই মনে হচ্ছে ও নিজের মধ্যে নেই। কথা বলতে বলতে জাঙ্গুকের কাঁধেই ঢলে পড়েছে। মেয়েটির অসংলগ্ন কথা শুনে তের আর বুঝতে বাকি থাকে না যে মেয়েটি ড্রিঙ্কস করেছে। জাঙ্গুক রোজকে 1 হাত দিয়ে ধরে যেন রোজ পড়ে না যায়। তারপর থেকে দাঁড়াতে বলে রোজকে গাড়ির মধ্যে বসিয়ে আবার ফিরে আসে তের কাছে। জাঙ্গুক থেকে ওর সাথে যাওয়ার কথা বলে, কিন্তু তে মানতে নারাজ। তে কিছুতেই যেতে চায় না জাঙ্গুকের সাথে। তে প্লিজ গাড়িতে উঠে বসো, এভাবে ফাঁকা রাস্তা দিয়ে একা একা তোমার বাড়িতে যাওয়াটা ঠিক হবে না, অনেকটা রাত হয়ে গেছে। আমার অভ্যেস আছে স্যার, আমি একাই চলে যেতে পারবো। আপনাকে আমার সাহায্য করতে হবে না, আপনি পারলে ম্যামের সাহায্য করুন। তের কথাটা বুঝতে জাঙ্গুকের খানিকটা সময় লাগলো, তবে তের কথায় যে রাগ ঝরে পড়েছে সেটা বুঝতে পারলো জাঙ্গুক। শুধু জাঙ্গুক এটা বুঝতে পারলো না যে যেটাকে ও রাগ ভাবছে সেটা আসলে তের অভিমান। জাঙ্গুক আবার বলল, দেখো তে, তোমার এখন একা যাওয়াটা একদম সেফ নয়। চলো আমি তোমাকে পৌঁছে দিচ্ছি, তারপর না হয় আমি বাড়ি ফিরবো। আমিও তো বললাম স্যার, আমি অভ্যস্ত এসবে, অতএব আপনি লিফট না দিলে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। আমি আসছি। কথাটা বলেই তে চলে যেতে গেলে জাঙ্গুক তের হাতটা ধরে নেয়। তে অবাক হয়ে তাকায় জাঙ্গুকের দিকে, আর একবার জাঙ্গুকের ধরে থাকা হাতটার দিকে। দেখো তে, আমি জানি তুমি সেদিনের ঘটনার জন্য রেগে আছো, কিন্তু জাঙ্গুক কথাটা শেষ করতে পারে না। তার আগেই তে বলে ওঠে, স্যার হাতটা ছাড়ুন। খুব ধীর স্বরেই বলে তে একবার আমার কথাটা শোনো। তে জাঙ্গুকের কোনো কথা শুনতে চায় না। এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চিৎকার করে বলে ওঠে,
আমার হাত ধরার সাহস কি করে হয় আপনার? আপনি বোধহয় ভুলে গেছেন আমি আপনার স্টুডেন্ট, বিয়ে করা বউ নই যে যখন তখন আমার হাত ধরা যায়। আমি তো একবার বলেছি আমি চলে যেতে পারবো, তাহলে কেন আপনি আমাকে জোর করছেন? কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ায় না তে। নিজের মনের রাগটা আর লুকিয়ে রাখতে পারেনি। আর জাঙ্গুক তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে তে চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তে আজ সে একই কথা বলেছে যেটা সেদিন জাঙ্গুক থেকে বলেছিল। তের কথাগুলো জাঙ্গুককে প্রবল আঘাত করেছে। তাহলে সেদিন তের কতটা কষ্ট হয়েছিল। আবার রোজও ওকে কথা শুনিয়েছিল। নিজের মনেই কথাগুলো ভাবতে থাকে জাঙ্গুক। অজান্তেই চোখ দুটো ছলছল করে ওঠে জাঙ্গুকের। সেদিন অবশ্য জাঙ্গুক তের পিছু গিয়েছিল, কিন্তু অনেকটা দূরত্ব রেখে। জাঙ্গুক ভীষণ ক্লান্ত। এমনিতেই তের সাথে কথা না হওয়ায় নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল জাঙ্গুকের। তারপর ওর মায়ের দৈনন্দিন প্রেশারের কারণে প্রায় জাঙ্গুক কলেজের পর শহরে ছাড়িয়ে দূরে কোনো নির্জন জায়গায় গিয়ে নিজের মনকে শান্ত করত। সেদিনও কলেজের পর শহর ছাড়িয়ে অনেকটা দূরে চলে গিয়েছিল। ফেরার পথে ওর মায়ের ফোন আসে। রোজ কোথাও পার্টিতে গিয়েছে বন্ধুদের সাথে, ওকে আসার সময় পিক করে নিতে বলে। অনেকটা রাত হয়ে গেছে, রোজ নাকি একা বাড়ি ফিরতে পারবে না। জাঙ্গুকের অনিচ্ছা থাকা সত্ত্বেও গেল রোজকে পিক করতে, কারণ সত্যি তো একা একটা মেয়ে এত রাতে একা বাড়ি ফিরবে, তাই ও গিয়েছিল রোজকে আনতে। কিন্তু ফেরার পথে আচমকাই তেকে রাস্তায় দেখে ফেলেও। বাংলাদেশের আকর্ষণীয় এবং একটি সুন্দর জায়গার নাম হলো সাজেক, যাকে দ্য কিংডম অফ ক্লাউডসও বলা হয়। এই মাত্র তেরা আশেপাশে সুন্দর সবুজ পরিবেশ দেখতে দেখতেই হোটেলে পৌঁছেছে। সবাই ভীষণ ক্লান্ত। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই তের কাঁধে মাথা দিয়ে জিমিন বেচারি ঘুমিয়ে পড়েছে। হোটেলে পৌঁছালে জিমিনকে ডেকে নিয়ে ওরা হোটেলের ভেতরে যায়। 3টি রুম বুক করা হয়েছে, তার মধ্যে একটাতে বুগামার আয়ু, আর একটাতে তে, জিমিন আর ইউনজুন। আর বাকি একটা এই জন্য বুক করেছেন, যদি জিমিন, ইউনজুন বা তের কোনো অসুবিধা হয় তাহলে ওই রুমটাতে গিয়ে থাকতে পারে। আপাতত ওই রুমটাতে ইউনজুন আছেন। তে ফ্রেশ হয়ে এসেই শরীরটা বিছানায় এলিয়ে দেয়। একবার পাশ ফিরে তাকায়, জিমিন বেঘরে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। এসে ফ্রেশ হয়ে যতক্ষণ জিমিনকে দেখে মুচকি হাসেতে, তারপর চোখ দুটো বন্ধ করে নেয়। ভীষণ ক্লান্ত সে, আগে কখনো এত জার্নি সে করেনি, তাই চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে ভিড় করে দু চোখের পাতায়। তের তখন ঘুম ভাঙে যখন সন্ধ্যা হয়ে এসেছে, পাখিদের ঘরে ফেরার সময়। পাশ ফিরে দেখে জিমিন নেই, হয়তো বাইরের দিকে গেছে ওর মা বাবার কাছে। একটা শাল গায়ে জড়িয়ে রুমের ব্যালকনিতে গিয়ে দাঁড়াইতে। কি শান্ত পরিবেশটা, কোনো কোলাহল নেই। হালকা অন্ধকারে সেভাবে কিছু স্পষ্ট বুঝতে না পারলেও চোখ বন্ধ করে এই কোলাহলবিহীন শান্ত পরিবেশটাকে অনুভব করছে তে। হঠাৎ দরজা খোলার শব্দে চোখটা খুলে পেছনে ঘুরে দেখে জিমিন দুটো প্লেট নিয়ে রুমে প্রবেশ করছে। প্লেট দুটো সেন্টার টেবিলে রেখে চেয়ারটা টেনে বসলো জিমিন। এর মধ্যে তেও ব্যালকনি থেকে রুমে চলে এসেছে। জিমিন থেকে দেখে বলল, কি রে, ঘুম হলো? আমি তো ভাবলাম এখনো ঘুমিয়ে আছিস। তুই শুধু শুধু খাবার আনতে গেলি কেন? আমাকে ডাকলে পারতিস। আমি উঠে ফ্রেশ হয়ে আসতেই বাবার কল এলো, বললো যে নিচের ফুড স্পেসটাতে যেতে, এখন ওখানেই সবাই খাবে, তারপর রাতের খাবারটার জন্য রুম সার্ভিসের কথা বলে দেবে। কিন্তু তুই তো তখন ঘুমিয়ে কাঁদা, তাই তোকে আর ডাকিনি। ভাবলাম খাবারটা নিয়ে এসে তোকে ডাকবো। ও আচ্ছা, তুই খেয়ে নে, আমি একবার মায়ের সাথে কথা বলে আসি, এসে না হয় খেয়ে নেব। আসার পর থেকে সেই যে রুমে এসেছি আর মায়ের সাথে কথা বলা হয়নি। আরে বাবা, আন্টি একদম ঠিক আছে, এইমাত্র খেয়ে রেস্ট নিতে গেল। ওরা ভীষণ টায়ার্ড। আসার পরে ওরা আমাদের মতো ঘুমায়নি। মা আর আন্টি গল্প করছিল, আর বাবা কালকের সাইট ভিজিটের জন্য কথা বলতে গিয়েছিল। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর না হয় আন্টির রুমে যাস। আচ্ছা বাবা, ঠিক আছে। কথাটা বলে তে জিমিনের পাশের চেয়ারটায় বসে গেল। এটা ওটা বলতে বলতে দুজনেই খাওয়া শেষ করলো। এরপর জিমিন সুগাকে কল করতে ব্যালকনিতে চলে গেল। আটতে গেল ইউনজুনের রুমে। ইউনজুন যেই রুমটাতে আছে সেখানে গিয়ে দেখে উনি ঘুমিয়ে পড়েছেন। ব্ল্যাঙ্কেটটা আরো ভালো করে মায়ের গায়ে জড়িয়ে দিয়ে কিছুক্ষণ মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকে। কত কষ্টই না সহ্য করেছে মানুষটা। নিজের সন্তানকে হারিয়েছে ওর মা, ওর জন্য ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে। ওর মা এখনো ওর বাবাকে ভালোবাসে, মুখে হয়তো বলে না, কিন্তু তে বুঝতে পারে। মাঝে মাঝে তের ভীষণ কষ্ট হয় ওর মায়ের জন্য। আজ ওর জন্যই ওর মায়ের এত কষ্ট।
কথাগুলো নিজের মায়ের দিকে তাকিয়ে এক মনে ভেবে যাচ্ছিল তে। তারপর মায়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দরজাটা টেনে দিয়ে নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখে জিমিন কানে হেডফোন লাগিয়ে শুয়ে শুয়ে সুগার সাথে ফিসফিস করে কথা বলছে। তে একবার রুমটার চারিদিকে চোখ বুলিয়ে নিল। মেয়েটা পারেও বটে, রুমে কেউ নেই, তাও এরকম ফিসফিস করে কথা বলার মানে কি? কথাটা ভাবতেই হাসি পায় তের। দুদিকে মাথা নাড়িয়ে ব্যাগ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নিয়ে বসে পড়ল। রাত এখন 1টা। তে বইটা বন্ধ করে পাশে টেবিলে রাখা বোতল থেকে পানি খেয়ে পাশ ফিরে দেখে জিমিন ঘুমিয়ে গেছে। ফোনটা এখনো কানেই আছে। রাত 9টার দিকে হোটেলে একজন স্টাফ এসে খাবার দিয়ে গেছিল। তখন জিমিন আর তে খাবার খেয়ে আবার দুজনের কাজে লেগে পড়ে। মানে জিমিন কথা বলায় আর তে বই পড়ায়। মেয়েটা এতক্ষণ কি কথা বলে সুগার সাথে বুঝে পায় না তে ফোনটা নিয়ে 2-3 বার হ্যালো বলে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স না হওয়াতে তে বুঝতে পারে যে অপর প্রান্তে ব্যক্তিটিও ঘুমিয়ে পড়েছে। কলটা ডিসকানেক্ট করে জিমিনের ফোনটা চার্জে বসিয়ে দেয়। কাল সকালেই আবার সাইট ভিজিটে যাবে ওরা, আর বেশিক্ষণ জেগে থাকলে সকালে উঠতে পারবে না। তাই তেও জিমিনের পাশে শুয়ে পড়ে। কাংলাক পাহাড়ে তেরা সূর্যোদয় দেখতে এসেছে। জিমিন তো পিকতলায় ব্যস্ত। একদিকে বুগামার আয়ু দাঁড়িয়ে আছেন। তে তার মায়ের হাত ধরে সম্মোহিতর মতো তাকিয়ে সূর্যোদয় দেখছে। এটা সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। তারপর ওখানে কিছুক্ষণ থেকে সবাই গেল সাজেকের প্রধান আকর্ষণ মেঘের সমুদ্র দেখতে, যেখানে প্রায় সারাদিন পাহাড়ের চারপাশে মেঘের ঢেউ ঘিরে থাকে। এভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার হোটেলে ফিরে এলো ওরা। সবাই ভীষণ ক্লান্ত, তাই যে যার মতো ফ্রেশ হতে রুমে চলে গেল। এভাবে ঘোরাঘুরির মধ্যে 2 দিন পার হয়। সন্ধ্যা 6টা। তে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ব্যালকনিতে রাখা বেতের চেয়ারটাতে বসে তে। জিমিন ঘুমিয়ে গেছে। মেয়েটা যে কত ঘুম কাতরে সেটা খুব ভালো মতনই জানে তে। এখন বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি ঝরে পড়ছে। তে বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেই ওর ফোনে একটা ফোন এসেছিল। নাম্বারটা ওর অজানা। আর সব থেকে আশ্চর্যের বিষয় হলো মানুষটা একটাও কথা বলেনি। এমনটা নয় যে নেটওয়ার্কের কোনো প্রবলেম ছিল, কারণ তে অপর প্রান্তের মানুষটার নিঃশ্বাস শুনতে পেয়েছে। মানে মানুষটা ছিল অপর প্রান্তে, ফোনটা রেখেও কোথাও চলে যায়নি। তাহলে কেন কথা বললো না ওর সাথে? ও কি চেনে মানুষটাকে? এসব ভাবনায় মগ্নতে হঠাৎই ওর ফোনটা আবারও বেজে ওঠে। নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেতে রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে আবারও সেই একই নাম্বার। কলটা রিসিভ করে তে বলল, হ্যালো। হ্যালো, কে বলছেন? হ্যালো। এবার তে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রেগে বলে ওঠে, কি আপনি কথা বলবেন না তো কেন বারবার কল করছেন? কেন ডিস্টার্ব করছেন আমায়? কলটা ডিসকানেক্ট হয়ে যায়। কান থেকে ফোনটা নামিয়ে একবার ফোনের স্ক্রিনের দিকে তাকাইতে, না, সত্যি ফোনটা কেটে গেছে। তে এবার কল ব্যাক করলো, কিন্তু ফোনটা সুইচ অফ বলছে। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল তে। তারপর ফোনটা যেখানে ছিল সেখানে রেখে আবারও ব্যালকনিতে গিয়ে বসেতে। বড্ড অস্বস্তি হচ্ছে ওর। একটাই প্রশ্ন বারবার মনে আসছে, কেউ কি এরকম বারবার কল করছেন? কিছুতেই বুঝতে পারছে না তে। আর যেই বা ফোন করুক না কেন, এভাবে কোনো কথা না বলে চুপ করে থাকার মানেই বাকি। একটা আলো আধারি রুমে বসে আছে এক ব্যক্তি, হাতে ড্রিঙ্কস, হাতে ফোনটা নামিয়ে রাখে নিচে। একটু আগে সে জানতে পেরেছে তার শিকার এখানেই আছে, এই সাজেকে। হাতে ধরে থাকা ড্রিঙ্কসের গ্লাসটাতে এক চুমুক দেয়। চোখ দুটো তীক্ষ্ণ, যেরকম শিকারের চোখ নিজের শিকারকে দেখতে পেলে হয়। মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠেছে।